গল্প পাঠের অনুষ্ঠানে আজকের আপনাদের শোনাব সাদাত হাসান মান্টোর একটি গল্প, টোবা টেক্সিং। দেশ বিভাগের 2-3 বছর পর পাকিস্তান এবং হিন্দুস্তানের সরকারের খেয়াল হলো কয়েদিদের মতো পাগলদেরও আদান প্রদান হওয়া প্রয়োজন। অর্থাৎ যেসব মুসলমান পাগল হিন্দুস্তানের পাগলা গারদে আছে তাদের পাকিস্তানে, এবং যেসব হিন্দু ও শিখ পাকিস্তানের পাগলা গারদে আছে তাদের হিন্দুস্তানে পাঠানো দেয়া হবে। জানি না এ ঠিক ছিল কি বেঠিক ছিল, যাই হোক বুঝদার মানুষের রায় অনুসারে উচ্চ স্তরের কনফারেন্স হলো এবং শেষে একদিন পাগলদের আদান প্রদানের ব্যবস্থা ঠিক হয়ে গেল। খুঁটিয়ে খুঁটিয়ে অনুসন্ধান চালানো হলো। যেসব মুসলমান পাগলদের আত্মীয় স্বজন হিন্দুস্তানে আছে তাদের সেখানেই রাখা ঠিক হলো। আর পাকিস্তান থেকে যেহেতু সব হিন্দু এবং শিখ হিন্দুস্তানে চলে গিয়েছে, তাই কাউকেই আর এখানে রাখার কথাই ওঠে না। যত হিন্দু এবং শিখ পাগল ছিল তাদের পুলিশের পাহারায় সীমান্তে পৌঁছে দেওয়া হলো। ওদিককার কোনো খবর নেই, কিন্তু এদিকে লাহোরের পাগলা গারদে এই আদান প্রদানের খবর পৌঁছলে খুব মজার মজার ঘটনা ঘটল। এক মুসলমান পাগল যে 12 বছর ধরে প্রতিদিন নিয়মিত জমিদার পত্রিকা পড়ে আছে, তাকে তার এক বন্ধু জিজ্ঞেস করল, মৌলভী সাহেব, এই পাকিস্তান বস্তুটা কি? মৌলভী সাহেব খুব গম্ভীরভাবে কিছু চিন্তা করে বলল, হিন্দুস্তানের মধ্যে এমন এক জায়গা যেখানে খুঁট তৈরি হয়। মৌলভী সাহেবের উত্তর শুনে তার বন্ধু আর কোনো কথাই বলল না। একজন শিখ পাগল আর একজন শিখ পাগলকে জিজ্ঞাসা করল, সর্দারজি, আমাদের হিন্দুস্তানে কেন পাঠানো হচ্ছে? আমার তো ওখানের কোনো ভাষা জানা নেই। অন্য শিখ পাগলটি হেসে বলল, আমার কিন্তু হিন্দুস্তানের ভাষা জানা আছে, তবে হিন্দুস্তানিরা খুব ডাটের মাথায় চলাফেরা করে। একদিন এক মুসলমান পাগল স্নান করতে করতে এমন জোরে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিল যে পা পিছলে সে শানের উপর পড়ে বেহুশ হয়ে গেল। এমন কিছু পাগল ছিল যাদের ঠিক পাগল বলা যায় না, এদের অধিকাংশই ছিল খুনি। আর এইসব খুনিদের সঙ্গে জড়িত অফিসাররা ফাঁসির দড়ি থেকে তাদের বাঁচানোর জন্যে অনেক চেষ্টা তদবির করে এখানে পাঠিয়েছে। এরা অবশ্য কিছু কিছু বোঝে দেশ বিভাগ কেন হয়েছে এবং পাকিস্তান কি, কিন্তু সমস্ত ঘটনা সম্পর্কে তারাও বিশেষ কিছু জানে না। খবরের কাগজ থেকে সমস্ত ঘটনা আঁচ করা সম্ভব নয়। আর পাহারাদার সিপাহীরাও অজ্ঞ এবং তাদের ব্যবহার ভীষণ রুক্ষ। ওদের আলাপ আলোচনা থেকে কোনো কিছুই বেরিয়ে আসে না। তারা কেবল এতটুকুই জানে, মুহাম্মদ আলী জিন্নাহ নামে একজন মানুষ আছেন যাকে কায়েদি আজম বলা হয়। ইনি মুসলমানদের জন্য এক পৃথক দেশ বানিয়েছেন যার নাম পাকিস্তান। কিন্তু এই পাকিস্তান কোথায় আছে, এর উদ্দেশ্য, প্রয়োজনীয়তা সম্পর্কে তারা কিছুই জানে না, কারণ পাগলা গারদের এরা সবাই উন্মাদ। যাদের মাথা একেবারে বিগড়ে যায়নি তাদের চিন্তা তারা পাকিস্তানে আছে না হিন্দুস্তানে আছে। যদি হিন্দুস্তানে থাকে তবে পাকিস্তান কোথায়? আর
যদি পাকিস্তান থাকে তবে এই জায়গা কিছুদিন আগেও হিন্দুস্তান ছিল। একজন পাগলা হিন্দুস্তান পাকিস্তান, পাকিস্তান হিন্দুস্তানের এমন চড়কি পাকের মধ্যে পড়ল যে তার মাথা আরও বিগড়ে গেল। ঝাঁট দিতে দিতে সে একদিন এক গাছের ডালে বসে পাকিস্তান এবং হিন্দুস্তানের মৌলিক সমস্যার উপর লাগাতার 2 ঘন্টা ভাষণ দিল। সিপাহীরা তাকে নিচে নামতে বললে সে আরও উপরের ডালে চড়ে বসল। তাকে ধমকানো এবং ভয় দেখানো হলে সে বলল, আমি হিন্দুস্তানের থাকতে চাই না, পাকিস্তানেও না, আমি এই গাছের উপরেই থাকব। বুঝিয়ে শুনিয়ে তার মাথা ঠান্ডা করা হলে সে গাছ থেকে নেমে এসে হিন্দু এবং শিখ বন্ধুদের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তাকে ছেড়ে এরা সব হিন্দুস্তানে চলে যাবে এই চিন্তায় তার মন দুঃখে ভরে উঠল। এখানে একজন মুসলমান এমএসসি পাস রেডিও ইঞ্জিনিয়ার পাগল ছিল। অন্যান্য পাগলদের থাকে তার একটু বিশেষত্ব ছিল। বাগানের বিশেষ এক অংশে সে দিনভর ঘুরে বেড়াতো। হঠাৎই তার মধ্যে এক পরিবর্তন দেখা দিল। সে তার সমস্ত জামা কাপড় খুলে পাহারাদারকে দিল এবং উলঙ্গ হয়ে সারা বাগান ঘুরে বেড়াতে লাগল। চনউইটের এক মুসলমান পাগল, সে উন্মাদ হওয়ার আগে মুসলিম লীগের একজন সক্রিয় কর্মী ছিল। হঠাৎই সে স্নান করা বন্ধ করে দিল। তার নাম ছিল মোহাম্মদ আলী। একদিন সে তার জানালা দিয়ে ঘোষণা করল সে মোহাম্মদ আলী জিন্না। তাকে দেখে একজন শিখ পাগল মাস্টার তারা সিং হয়ে গেল। সামনাসামনি হলে খুনোখুনির ভয় ছিল বলে দুর্ধর্ষ পাগলদের পৃথক পৃথক সেলে বন্ধ করে রাখা হলো। লাহোরের এক তরুণ হিন্দু উকিল যে প্রেমে ব্যর্থ হয়ে পাগল হয়েছিল, সে যখন শুনল অমৃতসর হিন্দুস্থানে পড়েছে তখন তার খুব কষ্ট হলো। কারণ এই শহরের এক হিন্দু তরুণীর সঙ্গে তার এক সময় প্রেম ছিল। যদিও সেই তরুণী উকিলকে আঘাত দিয়েছিল, তবুও সে পাগলা গারদের এই পরিবেশে থেকেও তাকে ভুলতে পারেনি। তাই সে হিন্দু এবং মুসলমান সেই সব নেতাদের গালাগালি করত যারা একজোট হয়ে হিন্দুস্তানকে 2 টুকরো করেছে। তার প্রেমিকা হিন্দুস্তানি হয়েছে আর সে পাকিস্তানি। আদান প্রদানের কথা যখন শুরু হলো তখন অন্যান্য পাগলরা তাকে বুঝালো এই জন্যে তার কোনো দুঃখ করে লাভ নেই। যে হিন্দুস্তানে তার প্রেমিকা আছে সেখানে তাকেও পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু লাহোর ছাড়তে সে একেবারেই রাজি নয়। কারণ তার বিশ্বাস অমৃতসরে তার প্র্যাকটিস চলবে না। ইউরোপিয়ান ওয়ার্ল্ডে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান পাগল ছিল। তারা যখন বুঝতে পারল হিন্দুস্তানকে স্বাধীনতা দিয়ে ইংরেজরা চলে গিয়েছে, তখন তাদের খুব দুঃখ হলো। তারা 2 জন লুকিয়ে লুকিয়ে ঘন্টার পর ঘন্টা এই ভীষণ সমস্যা নিয়ে আলোচনা করতে লাগলো। পাগলা গারদে তাদের পজিশন কী রকম হবে, ইউরোপিয়ান ওয়ার্ল্ড থাকবে না তুলে দেওয়া হবে, ব্রেকফাস্ট পাওয়া যাবে না পাওয়া যাবে না, ডবল রুটির বদলে কি তাদের তন্দুরি খেতে হবে। একজন শিখ ছিল যাকে পাগলা গারদে দেওয়ার পর দীর্ঘ 15 বছর পার হয়ে গিয়েছে। সবসময় তার মুখ দিয়ে এক বিচিত্র ভাষা বের হতো। ও পর্দিগার গিদ্দি এক্স দি বেধেনা দি মঙ্গ দি দল দাও দি লালটেন। দিনে বা রাতে কোনো সময়ই সে শুতো না। পাহারাদাররা বলতো এই দীর্ঘ 15 বছরে সে এক মুহূর্তের জন্য ঘুমোয়নি, শোয়নি। হ্যাঁ, কখনো কখনো বা কোনো দেয়ালে ঠেস দিয়ে দাঁড়াতো। সবসময় দাঁড়িয়ে থাকার জন্য তার পা দুটি সোজা হয়ে গিয়েছিল।
দু উড়ু ফুলে শক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই ভীষণ কষ্ট সত্ত্বেও সে আরাম করত না। হিন্দুস্তান পাকিস্তানের পাগলদের আদান প্রদান নিয়ে পাগলাগারদে যখন কোনো আলাপ আলোচনা হতো তখন সে খুব মনোযোগ দিয়ে তা শুনত। কেউ যদি তাকে জিজ্ঞেস করত, তোমার কি মনে হয়, তখন সে উত্তর দিত, ও পর্দে গির গির দি এক্স দিবে ধ্যানা দি মঙ্গ দি দাল আর দি পাকিস্তান গভর্নমেন্ট। পরে সে আউদি পাকিস্তান গভর্নমেন্টের জায়গায় যোগ করলো আউদি টোবা ট্যাক্সিং এবং সব পাগলদের জিজ্ঞেস করতে আরম্ভ করলো যেখানে সে থাকতো সেই টোবা ট্যাক্সিং কোথায়। কিন্তু তারা কেউ জানতো না টোবা ট্যাক্সিং পাকিস্তানি না হিন্দুস্তানি। যারা তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করত তারা নিজেরাই চরকি পাকে পড়ে যেত। শিয়ালকোট প্রথমে হিন্দুস্তানে ছিল, এখন শুনছে পাকিস্তানে। কে জানে যে লাহোর পাকিস্তানে, আগামীকালই হয়তো তা হিন্দুস্তানে চলে যাবে, কিংবা সারা হিন্দুস্তানই পাকিস্তান হয়ে যাবে। এমন কোন মানুষ আছে যে তার বুকে হাত রেখে বলতে পারে হিন্দুস্তান আর পাকিস্তান হঠাৎ একদিন লোপাট হয়ে যাবে না, আর দুনিয়ায় যার কোনো নাম নিশানাই থাকবে না? ঝরে পড়তে পড়তে এই শিখ পাগলের মাথায় খুব অল্প চুলই আর অবশিষ্ট ছিল। স্নান করা সে প্রায় ছেড়ে দিয়েছিল। তার দাড়ি আর মাথায় চুল জট পেকে গিয়েছিল, ফলে তার চেহারা ভয়ানক দেখাচ্ছিল। কিন্তু এই মানুষটি ছিল একেবারে সোজা। 15 বছরে সে একদিনও কারো সঙ্গে ঝগড়াঝাটি করেনি। পাগলাগারদের পুরনো চাকর তার সম্পর্কে শুধু এটুকুই জানে, টোবা ট্যাক্সিংয়ে একদিন তার জমিদারি ছিল। সে ছিল পয়সাওয়ালা জমিদার, কিন্তু হঠাৎই তার মাথায় গন্ডগোল হয়। তাই তার আত্মীয়রা মোটা মোটা লোহার শেকলে বেঁধে তাকে এখানে নিয়ে আসে। মাসে একবার তারা তার খোঁজ খবর নিতে আসতো। কিন্তু যেদিন থেকে হিন্দুস্তান পাকিস্তানের গন্ডগোল শুরু হলো সেদিন থেকে তারা আর আসে না। তার নাম ছিল শবন সিং, কিন্তু সবাই তাকে টোবা ট্যাক্সিং বলতো। সে আদৌ জানতো না আজ কোন দিন, কোন মাস, কোন বছর। কিন্তু প্রতি মাসে যে সময় তার আত্মীয় স্বজনরা তার সঙ্গে দেখা করতে আসতো তখন সে আপনার থেকেই বুঝতে পারত। সে পাহারাদারদের বলতো তার সাক্ষাতের দিন আসছে। ওই দিন সে খুব ভালোভাবে স্নান করত, গায়ে বেশ করে সাবান মাখত আর মাথায় তেল দিয়ে চিরুনি করত। নিজের জামা কাপড় সে কোনো দিনই বের করত না, কিন্তু সেদিন সে তা বের করে পরত আর সেজে গুজে তাদের সঙ্গে দেখা করতে যেত। তারা তাকে কিছু জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিত না। কখনো কখনো শুধু বলতো, ও পর্দে গির গির দি লালটেন। তার একটা মেয়ে ছিল। প্রতি মাসে 1 আঙ্গুল করে বেড়ে উঠতে উঠতে আজ সে 15 বছরের যুবতীতে পরিণত হয়েছে। শবন সিং তাকে চিনতেই পারেনি। যখন সে বাচ্চা ছিল তখন সে তার বাবাকে দেখে খুব কাঁদত, আর যুবতী হওয়ার পর তার চোখ দিয়ে শুধু অঝরে ঝরতে পড়ত অশ্রুধারা। পাকিস্তান আর হিন্দুস্তানের কাহিনী শুরু হলে সে অন্য পাগলদের জিজ্ঞাসা করতে আরম্ভ করলো, টোবা ট্যাক্সিং কোথায়? সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে তার চিন্তা দিনকে দিন বাড়তে লাগলো। এখন আত্মীয় স্বজনদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয় না। আগে সে নিজের থেকে বুঝতে পারত তারা তাকে দেখতে আসছে, হৃদয়ে তাকে তাদের আসার খবর জানিয়ে দিত। এখন সেই হৃদয়ের আওয়াজটুকুও তার স্তব্ধ হয়ে গিয়েছে। তার খুব ইচ্ছে করত যারা তাকে ভালোবাসত তার জন্য ফল, মিঠাই আর কাপড় নিয়ে আসতো। তারা আসুক। সে যদি তাদের জিজ্ঞেস করত টোবা ট্যাক্সিং কোথায়, তবে তারা নিশ্চয়ই সত্যি কথাই বলতো।
সে জানতে পারত টোবা ট্যাক সিং পাকিস্তানি না হিন্দুস্তানি। সে জানে যেখানে তার জমিদারি ছিল সেই টোবা ট্যাক সিং থেকে তারা এখানে আসতো। পাগলা গারোতে আর একজন উন্মাদ ছিল, সে নিজেকে খোদা বলে জাহির করত। একদিন শবন সিং তাকে জিজ্ঞাসা করল, টোবা ট্যাক সিং পাকিস্তানে না হিন্দুস্তানে? কিন্তু সেই খোদা তার অভ্যাস মতো হো হো করে হেসে উঠত, বলল, টোবা ট্যাক সিং পাকিস্তানেও নয় হিন্দুস্তানেও নয়, কারণ আমি এখনো হুকুম জারি করিনি। শবন সিং এই খোদাকে কয়েকবার অনুনয় বিনয় করে বলল, তুমি হুকুম দিয়ে দাও না, তাহলেই তো ঝঞ্ঝাট চুকে যায়। কিন্তু খোদা ভীষণ ব্যস্ত ছিল, তার কারণ আরো কয়েকটি হুকুম জারি করার বাকি ছিল। একদিন শবন সিং তার উপর ভীষণ চটে গিয়ে বলল, ও পর্দে গিরগির দি এক্স দি বেধানা দি মঙ্গদি দাল আর ওয়াহে গুরু দি খালসা অ্যান্ড ওয়াহে গুরুজি দি ফত जो बोलो ছ নিহাল শতশ্রী অকাল। তার এই কথার অর্থ ছিল, তুমি মুসলমানদের খোদা, তুমি যদি শেখদের খোদা হতে তবে নিশ্চয়ই আমার কথা শুনতে। আদান প্রদানের কয়েকদিন আগে টোবা ট্যাক সিং এর এক মুসলমান বন্ধু তার সঙ্গে দেখা করতে এলো। এর আগে সে কোনোদিন তার সঙ্গে দেখা করতে আসেনি। শবন সিং তাকে দেখে একদিন সরে দাঁড়ালো এবং ফিরে যেতে লাগলো, কিন্তু সিপাহীরা তাকে ধরে বলল, তোমার বন্ধু ফজলুদ্দিন। শবন সিং ফজলুদ্দিনকে এক নজর দেখে বীর করে কিছু বলতে লাগলো। ফজলুদ্দিন এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বলল, আমি অনেক দিন থেকে ভাবছি তোমার সঙ্গে দেখা করব, কিন্তু সময় করে উঠতে পারিনি। তোমার বাড়ির সবাই ভালোভাবেই হিন্দুস্তানে পৌঁছে গিয়েছে। আমার পক্ষে যতখানি সম্ভব সাহায্য করার তা করেছি, কিন্তু তোমার মেয়ে রূপ কাউর। বলতে বলতে ফজলুদ্দিন থেমে গেল। শবন সিং কোনো কিছু চিন্তা করতে লাগলো। আমার মেয়ে রূপ কাউর? ফজলুদ্দিন থেমে থেমে বলতে লাগলো, হ্যাঁ, ও ও ঠিকঠাক আছে, ওদের সাথেই চলে গিয়েছে। শবন সিং চুপ করে থাকলো। ফজলুদ্দিন বলতে লাগলো, ওরা আমাকে তোমার খোঁজখবর নিতে বলেছে। আমি শুনেছি তুমি হিন্দুস্থানে যাচ্ছ। ভাই বলবীর সিং এবং ভাই বধুয়া সিংকে আমার সালাম দিও, আর বোন অমৃত কাউরকেও। ভাই বলবীর সিংকে বলো, সে যে দুটি বাদামি রঙের মোষ ছেড়ে দিয়েছে, তার মধ্যে একটা মর্দা বাচ্চা দিয়েছে আর একটি মাদি বাচ্চা। কিন্তু 14 দিনের মাথায় মাদি বাচ্চাটা মরে গিয়েছে। তোমাদের জন্যে আমার কিছু করার থাকলে বলো, আমি আমার সাধ্য মতো করব। তোমার জন্যে সামান্য একটু মরুন্ডে নিয়ে এসেছি। শবন সিং মরুন্ডের পুটলি নিয়ে তার পাশে যে সিপাহীটা দাঁড়িয়েছিল তার হাতে দিল। ফজলুদ্দিনকে জিজ্ঞাসা করল, টোবা ট্যাক সিং কোথায়? ফজলুদ্দিন আশ্চর্যের সঙ্গে বলল, কোথায়? কেন, যেখানে ছিল সেখানেই আছে। শবন সিং আবার জিজ্ঞাসা করল, পাকিস্তানে না হিন্দুস্তানে? ফজলুদ্দিন থতমত খেয়ে বলল, হিন্দুস্তানে না, না পাকিস্তানে। শবন সিং বিড় করে করতে করতে চলে গেল। ও পর্দে গির গির দি এক্স দি বেধানা দি মঙ্গো দি দল আও দি পাকিস্তান অ্যান্ড হিন্দুস্তান অব দি দূর ফিটেমু। আদান প্রদানের ব্যবস্থা হয়ে গিয়েছিল। এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এগিতে আসা যাওয়ার পাগলদের নামের তালিকা এসে গিয়েছিল এবং আদান প্রদানের তারিখও জানিয়ে দেওয়া হয়েছিল। যখন লাহোরের পাগলা গারদ থেকে লরি বোঝাই করে হিন্দু ও শিখ পাগলদের সীমান্তের দিকে পাঠানো হলো, তখন বেশ শীত পড়ে গিয়েছিল। ভারপ্রাপ্ত অফিসাররাও পাগলদের সঙ্গে ছিলেন। উভয় পক্ষের সুপারিনটেন্ডেন্ট পরস্পরের সঙ্গে দেখা করলেন এবং অফিসিয়াল কাজকর্ম শেষ হওয়ার পর আদান প্রদান শুরু হয়ে গেল। আদান প্রদান সমস্ত রাত্রি ধরে চলল।
পাগলদের লরি থেকে নামানো এবং অন্য অফিসারদের হেফাজতে দেওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। অনেকে তো লরি থেকে নামতেই চাইছিল না। যারা লরি থেকে নেমেছিল তাদের সামলানো ছিল এক সাধ্যাতীত ব্যাপার, কারণ তারা এদিক ওদিক ছুটে পালিয়ে যাচ্ছিল। যারা একেবারে উলঙ্গ ছিল তাদের কাপড় পরতে গেলে তা টেনে খুলে ফেলছিল। কেউ কেউ খিস্তি খাস্তা করেছিল, কেউ বা গান গাইছিল। নিজেদের মধ্যে মারপিট ঝগড়াঝাটিও পুরোদমে চলছিল, কান্নাকাটি করছিল। কান পেতে শোনা যাচ্ছিল না উন্মাদ মেয়েদের গণ্ডগোল ছিল একটু ভিন্ন ধরনের। সর্দি তাদের এত বেশি ছিল যে দাঁতের দাঁত ঠক ঠক করে বাজছিল। অধিকাংশ পাগলই এই আদান প্রদানকে মোটেই পছন্দ করছিল না। তারা বুঝতেই পারছিল না নিজেদের জায়গা থেকে তুলে তাদের কোথায় ফেলে দেওয়া হচ্ছে। যারা অল্প বিস্তর আন্দাজ করতে পারছিল তারা পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি দিচ্ছিল। দু তিনবার হাতাহাতি হতে হতে থেমে গেল, কারণ কোনো কোনো মুসলমান এবং শিখের এই ধ্বনি শুনে মাথা গরম হয়ে গিয়েছিল। অবশেষে স্বপন সিং এর পালায়। তাকে যখন অন্য পারে পাঠানোর জন্য অফিসার লেখালেখি করছিলেন, তখন সে তাকে জিজ্ঞেস করল, টোবাস টেক সিং কোথায়, পাকিস্তানে না হিন্দুস্তানে? তার প্রশ্ন শুনে অফিসার হেসে বললেন, পাকিস্তানে। অফিসারের উত্তর শুনে স্বপন সিং ছিটকে সরে গেল। তারপর ছুটতে ছুটতে তার পেছনে যেসব বন্ধুরা দাঁড়িয়েছিল তাদের কাছে এসে হাজির হলো। পাকিস্তানের সিপাহীরা তাকে জোর করে টেনে উপরে নিয়ে যেতে চাইল, কিন্তু স্বপন সিং এক পাও এগোতে চাইল না। চিৎকার করে বলতে লাগলো, টোবা টেক সিং কোথায়? ও পর্দে गिरगिर देख दी बेधैना दी मंगदी दलदी आओ টোবা টেক সিং অ্যান্ড পাকিস্তান। তাকে খুব বোঝানো হলো, দেখো টোবা টেক সিং এখন হিন্দুস্তানে চলে গিয়েছে। যদি এখনো না গিয়ে থাকে তবে খুব তাড়াতাড়ি তাকে পাঠানো হবে। কিন্তু সে কোনো কথাই শুনল না। তাকে জোর করে ওপারে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু স্বপন সিং হিন্দুস্তান আর পাকিস্তানের মাঝখানে একটা জায়গায় তার সোজা পা নিয়ে দাঁড়িয়ে গেল। এমনভাবে সে দাঁড়ালো যেন কোনো শক্তি তাকে এখান থেকে এক চুল সরাতে পারবে না। স্বপন সিং খুব রুগ্ন ছিল বলে কেউ আর তার উপর জবরদস্তি করল না। তাকে ওইখানে ওইভাবে ছেড়ে দিয়ে আদান প্রদানের কাজ চলতে লাগলো। সূর্য ওঠার ঠিক আগে ওই জায়গায় তেমনি দাঁড়িয়ে স্বপন সিং হঠাৎ ভীষণ জোরে চিৎকার করে উঠল। দুই দিককার অফিসাররা চিৎকার শুনে তার দিকে ছুটে এলো। তারা দেখল যে মানুষ দীর্ঘ 15 বছর ধরে নিজের পায়ের উপর দাঁড়িয়েছিল। সে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। তার পায়ের কাছে সার দিয়ে দাঁড়িয়ে আছে হিন্দুস্তানের পাগলারা, আর মাথার দিকে সার দিয়ে পাকিস্তানের পাগলারা। আর দু সারির মাঝখানে যে জায়গায় কোনো নাম নেই সেখানে পড়ে আছে টোবা টেক সিং। গল্পটি পড়া শেষ হলো। আমার কাছে গল্পটি অসাধারণ মনে হয়েছে, কারণ 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর এরকম সামাজিক সমস্যা বিভিন্নভাবে দেখা গিয়েছিল। সাদাত মান্টো এই পাগলদের নিয়ে এই যে কাহিনীটা গড়েছেন তা সত্যিই একটু অপূর্ব কাহিনী। আপনাদের ভালো লাগলে একটু লাইক দিবেন, শেয়ার করবেন, এবং সবিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবার মঙ্গল কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন। বেঁচে থাকলে আবার আপনাদের সাথে কথা হবে।